শিক্ষার্থী, আজকে আমরা আমাদের তোমার প্রথম পত্রের যে নবমধ্যায়ী তরঙ্গ সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো এবং আমরা এই লেকচারের মাধ্যমে একটু পূর্ণাঙ্গ সৃজনশীল আমরা যাতে আজকে করে করতে পারি সেই দিকে নজর দেব। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা আমরা এই তরঙ্গ কাকে বলে সেটা তোমাদের লেখা হয়েছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জনমাধ্যমে একটা স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না। হ্যাঁ, তাকে কি বলে? তাকে তরঙ্গ বলে। তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি এখানে শক্তি ট্রান্সফার করবে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না। এই তরঙ্গের একটা ডেফিনিশন। আসলে মূল জিনিসটা আমাদের একটু ফোকাস করতে হবে, সেটা হলো এটা একটা কি শক্তি ট্রান্সফার করে। হ্যাঁ, এটা কোনো মাধ্যমের কণা ট্রান্সফার করে এবং এটা একটা পর্যাপ্ত আন্দোলন, এটা একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স বলা যায়। হ্যাঁ, তাহলে আমরা জানি তরঙ্গ কয় প্রকার, দুই ধরনের তরঙ্গ আমরা করে আসছি, একটা অনুপ্রস্থ, একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? যদি তরঙ্গের কম্পন হবে তরঙ্গের বেগের দিকের সাথে সমকোণ হয়, তরঙ্গের কম্পন তরঙ্গের বেগের দিকের সমকোণ হলে তাকে কি বলে? তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। হ্যাঁ, আমরা যদি এভাবে আঁকি, এই যে এটা অনুপ্রস্থ, তরঙ্গটা আমার যাচ্ছে এদিকে। হ্যাঁ, তাহলে কম্পনের দিক বেগের দিক পরস্পর দিকে কম্পন, এই জন্য এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গে কি এই যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাস থাকে, একজোড়া তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাস, তরঙ্গ শীর্ষ তরঙ্গ খাস এর মাধ্যমে অনুপ্রস্থ তরঙ্গে শক্তি স্থানান্তরিত হয়। যেমন আলোক তরঙ্গ, যেমন পানি তরঙ্গ, এগুলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, এরপর আসো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের জিনিসটা কীরকম আমরা যদি একটু ক্লোজলি দেখি, হ্যাঁ, কম্পনের দিকটা হচ্ছে কি বরাবর? এ বরাবর, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে কম্পনের দিক এ বরাবর, তরঙ্গটা যাচ্ছেও একই দিকে, মানে তরঙ্গের কম্পনের দিক এবং তোমার তরঙ্গের বেগের দিক একই দিকে। এই ধরনের কম্পনকে আমরা, এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লংগিটিউডিনাল ওয়েভ। হ্যাঁ, তাহলে এই যে দু ধরনের তরঙ্গ আমরা পেলাম এবং এটা এক্সাম্পল হচ্ছে কি শব্দ তরঙ্গ। শব্দ সংকোচন প্রসারণের মাধ্যমে, মাধ্যমের সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয়। ওকে, তাহলে এতটুকু জানার পর আমাদেরকে জানতে হবে হচ্ছে তরঙ্গের কিছু বেসিক সংজ্ঞা আমাদের জানতে হবে। যেমন তাহলে আমরা কিছু সংজ্ঞা একটু পড়ে ফেলবো। সেটা হচ্ছে তরঙ্গ কাকে বলে, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ যে সময় নেই
সেই সময়ে যে দূরত্ব অতিক্রম করে একে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, সঞ্চালনকারী কণা এই যে ধরলাম এই যে হাফ সাইকেল মিলে একটা সাইকেল, এই সাইকেল করার সময় যে তরঙ্গ দৈর্ঘ্যটা অতিক্রম করলো এটাকে আমরা বলি ওয়েভ লেন্থ। তাহলে অর্ধেক মানে নিশ্চয়ই λ/2, তারও অর্ধেক মানে হচ্ছে কি এই যে অংশটাকে আমরা বলি λ/4। হ্যাঁ, তাহলে এই λ/2 λ/4 ল্যামডা কি 3λ/2 কি, হ্যাঁ এই জিনিসটা আমাদের বুঝতে হবে ভালো করে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ একটি কম্পন অতিক্রম করে কত দূরত্ব, ল্যামডা দূরত্ব। তাহলে এনটি কম্পন অতিক্রম করে এন ল্যামডা দূরত্ব, এটাকে আমি মোট দূরত্ব বলতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ল্যামডা মানে রৈখিক দূরত্ব কোন যায়, সোজা দূরত্ব। ল্যামডা মানে এই দূরত্বে কত সেটা না, ল্যামডা মানে এই দুটো পয়েন্ট থেকে সরাসরি রৈখিক দূরত্ব কত সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা ল্যামডা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ক তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণকম্প সম্পন্ন করতে যে সময় নেয়, হ্যাঁ সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। ওকে, আর একক সময়ে যতগুলো পূর্ণকম্প সম্পন্ন করে তাকে বলে কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একক সময়ে যতগুলো পূর্ণকম্প সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এফ দ্বারা প্রকাশ করে থাকে। এফ সমান আমি লিখতে পারি n/t। কেমন n/t কেন, টি সময়ে সম্পন্ন করে এনটি কম্পাঙ্ক, একক সময়ে n/t। হ্যাঁ, এবার আসি পর্যায়কাল। তাহলে পর্যায়কাল জিনিসটা কি, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। সময়টাকে একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে এখান থেকে এখানে আসতে যে সময়টা নেবে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। পরে আমাদের টি দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা লিখতে পারি t/n। হ্যাঁ, t/n কেন, আমরা এনটি পূর্ণকম্প সম্পন্ন করতে সময় লাগে টি, তাহলে একটি করতে কত t/n। এটাকে আমি একটু উল্টায় লিখে পাবো 1/n/t, তাহলে 1/f, টি সমান 1/f। কেমন, পর্যায়কালের আমরা দেখতে পেলাম যে 1/f। হ্যাঁ, আর আমরা তো জানি কম্পাঙ্কের এখন হচ্ছে হার্টস, এগুলো আমরা পড়ে আসছি ভালো করে। তাহলে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আসলে কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্ক মানে হচ্ছে একক সময়ে কতবার ঘুরে আসতে পারে, ঠিক না। আর পর্যায়কাল হচ্ছে একবার পূর্ণ ঘুরে আসতে কত সময় লাগে, এগুলো মাথায় রাখতে হবে। আর আমাদের এই তরঙ্গ বেগ বি সমান কি, বি কাকে বলে, হ্যাঁ তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই তরঙ্গ বেগ বলে। তাহলে আমরা যদি লিখি বি সমান, তাহলে s/t ছোটবেলায় করে এসছি যেটা, তাহলে s/t-কে আমি যদি লিখি s/n/t/n। তো s/n মানে ল্যামডা, আবার t/n মানে কি f, সরি t/n হচ্ছে পর্যায়কাল। আর 1/t সমান কি f, মানে b সমান f ল্যামডা। এই ছোট ছোট সমীকরণগুলো আমরা এভাবে দেখতে পাই। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যখন মাধ্যম চেঞ্জ হবে, ধরলাম মাধ্যম এই মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, এই মাধ্যম থেকে দুই মাধ্যমে আসলে পুরো শততরঙ্গের λ1 λ2 মানে ল্যামডা চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে v1 v2, বাট কম্পাঙ্ক চেঞ্জ হবে, কম্পাঙ্ক একই থাকবে। এখানে f1 হলে এখানে f1, মানে এখানে f হলে এখানে f। এই জিনিসটা আমাদের বলবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি তরঙ্গ নিয়ে, আমরা এগুলো তো মোটামুটি ছোটো ক্লাস আমরা পড়ে আসছি। বড় ক্লাসের পড়া যদি আমরা বলি, বড় ক্লাসে পড়া কি অগ্রগামী তরঙ্গ। হ্যাঁ, অগ্রগামী তরঙ্গ কাকে বলে, যে তরঙ্গ একটি নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়, যে তরঙ্গ একটি নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। ওকে, অগ্রগামী তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অগ্রগামী তরঙ্গ সংজ্ঞাটা আমরা একটু মনে রাখবো, যে তরঙ্গ একটি নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ।
এখন আপনি যদি অগ্রগামী তরঙ্গের সমীকরণটা বের করি, সমীকরণটা একটু আমরা দেখবো কীভাবে আসে। হ্যাঁ, একটা তরঙ্গ যদি এরকম একটা পয়েন্ট থেকে স্টার্ট করেও যেতে থাকে, বললাম এটা মূল বিন্দু এগিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি হয় বিস্তার, আর যে কোনো মুহূর্তে কণাটা যদি এই জায়গায় অবস্থান করে, এই জায়গায় অবস্থান করলে সাম অবস্থা থেকে সরণ কত, সেটা আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে এক্স দিয়ে প্রকাশ করছিলাম, মনে আছে? এক্স সমান আমরা লিখেছিলাম এ সাইন ওমেগা টি। হ্যাঁ, যদি তার আদি দশা থাকে তাহলে তার সাথে আমরা ডেল্টা কী করেছিলাম, যোগ করেছিলাম বা বিয়োগ করেছিলাম। তাহলে আমি যদি এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা লিখি, হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের পর্যাবৃত্ত গতি অধ্যায়ে যে কোনো মুহূর্তে সরণ এক্স এবং সর্বোচ্চ বিস্তার এর মধ্যে একটা রিলেশন। তাহলে আমরা এই অধ্যায়ে একটু ভিন্ন কাজ করব। এটাকে যেহেতু ওয়াই অক্ষ বরাবর এই দূরত্ব বুঝাই, সেই জন্য আমি একটু ওয়াই দ্বারা প্রকাশ করে যখন কণাটা এখানে আছে তখন রৈখিক দূরত্ব কত, এই রৈখিক দূরত্বকে মূলত আমরা এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমার এক্সটা হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, তরঙ্গ অধ্যায়ে এসে যেটা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে এক্স ছিল সেটা এখানে এসে ওয়াই হয়ে গেল। হ্যাঁ, কেন? যেহেতু আমাকে এক্স একটা টার্ম এখানে আনতে হচ্ছে। তাহলে দেখি আমরা এই ডেল সমান আমি কি লিখতে পারি। ডেল মানে দশা, দশার পরিবর্তন কত সেটা আমরা বুঝবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কণাটা যখন এখান থেকে এখানে, হ্যাঁ, এই যে এই দূরত্বটাকে আমরা ল্যামডা বলেছিলাম, মনে আছে? এবং বলেছি এটা রৈখিক দূরত্ব। তাহলে আমি ল্যামডা এক্স এবং ডেল্টার মধ্যে একটা রিলেশন বের করব। কীভাবে বের করবো? হ্যাঁ, কণাটা যখন এখান থেকে এখানে আসে তখন তার কণিক দূরত্ব কত? 2π। হ্যাঁ, এবং রৈখিক দূরত্ব হচ্ছে ল্যামডা। আর মানে ল্যামডা রৈখিক দূরত্ব অতিক্রমকালে কণাটি কৌণিক দূরত্ব অতিক্রম করে 2π। তাহলে একক রৈখিক দূরত্ব অতিক্রম করলে কণাটি কত কৌণিক দূরত্ব যায়, আর এক্স রৈখিক দূরত্ব অতিক্রম করলে কণাটি কত কৌণিক দূরত্ব অতিক্রম করে সেটাই আমরা বলব। তাহলে আমি যদি লিখি যে ল্যামডা রৈখিক দূরত্ব অতিক্রমকালে কণাটি অতিক্রম করে কত? 2π কৌণিক দূরত্ব। একক দূরত্ব অতিক্রম করলে 2π বাই ল্যামডা। আর এক্স রৈখিক দূরত্ব অতিক্রমকালে, হ্যাঁ, কণাটি কৌণিক দূরত্ব যায় 2π বাই ল্যামডা ইন্টু এক্স। এখানে আমরা এটাকেই বলছি ডেল্টা। এখন এই ইকুয়েশন যদি আমি একটু পুট করি তাহলে কি আসে? y সমান a sin 2 বাই ল্যামডা পরে লিখব আমরা। ওমেগা টি বসাই, ওমেগা সমান কি? 2π f t মাইনাস 2π বাই ল্যামডা ইন্টু এক্স। এখানে আর একটু কাজ করি, a sin আমি 2π f এর জায়গায় b বাই ল্যামডা লিখলাম মাইনাস 2π বাই ল্যামডা ইন্টু এক্স। এখান থেকে আমি যদি 2π বাই ল্যামডা কমন নিয়ে ফেলি, dt মাইনাস এক্স। এই হলো আমার অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। হ্যাঁ, এটাই আমরা এখানে বেশি বেশি ব্যবহার করব। ওকে, আচ্ছা, মানে একটা তরঙ্গের একটা সমীকরণ যদি দেওয়া থাকে, আমরা এটার সাথে কম্পেয়ার করে বিস্তার, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ইত্যাদি বের করে দিতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখবো, এতটুকু বুঝার পর আমরা দেখবো হচ্ছে তরঙ্গের তীব্রতা দেখব। তরঙ্গের তীব্রতা, তরঙ্গের তীব্রতা, তরঙ্গের ডেফিনেশনটা এরকম: তরঙ্গ সঞ্চালনের পথে, সঞ্চালন তো নিশ্চয়ই কোনো মাধ্যম দিয়ে হতে পারে না, তরঙ্গ সঞ্চালনের পথে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময় যে পরিমাণ তরঙ্গ শক্তি সঞ্চালিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলে। প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে শব্দ শক্তি যাচ্ছে কত? তরঙ্গ শক্তি যাচ্ছে ই। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যাচ্ছে ই বাই
এটি। এখানে এটাকে আমরা তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ই বাই এটি দ্বারা প্রকাশ করছি। এটা থেকে আমরা একটা ইকুয়েশন বের করবো। এখানে ই বাই একটু যদি খেয়াল করি, শক্তি বাই সময় মানে লেখা যায় ক্ষমতা বাই এই যে দেখলাম। এটা দিয়ে আমরা আসলে কি বের করতে পারি? তরঙ্গের তীব্রতার একক বের করতে পারি। তরঙ্গের তীব্রতার একক কি হবে? এককটা যদি এখান থেকে লিখি ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার। এখন আমরা আরেকটু কাজ করব, এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা তরঙ্গের তীব্রতার একটা সমীকরণ বের করতে চাই। ই মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে একটা জিনিস পরিধানযোগ্য, ই মানে শক্তি মানে সচরাচর আমরা জেনে আসছি বিভব শক্তি যোগ গতিশক্তি, ঠিক না? তো এখানে আমরা কোনো বিভব শক্তি লিখব না, কারণ আমি যে কথা বলছি এখানে তরঙ্গের মাধ্যমে যে শক্তি কণাটা ট্রান্সফার হচ্ছে, এটার আসলে কোনো বিভব শক্তি নাই। এটার সকল শক্তি হচ্ছে গতিশক্তি। পদার্থবিজ্ঞানে এ ধরনের কণাকে আমরা মুক্ত কণা বলি, ফ্রি পার্টিকেল, যাদের খালি গতিশক্তি আছে কিন্তু কি নেই, বিভব শক্তি নেই। সেজন্য আমি লিখলাম হাফ এম ভি স্কোয়ার, কেমন, ডিভাইডেড বাই 80, ঠিক আছে? আর আমি আবার লিখতে পারি এম মানে কি বিয়োগ হ্যাঁ বি স্কোয়ার বাই 80। আরও লিখতে পারি হাফ, হ্যাঁ যদি ভাবে লিখি, হ্যাঁ আমরা আয়তন লিখলাম না, তো আয়তন মানে কি লেখা যায়? এ ইন্টু এল লেখা যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লিখলাম। রো বি মানে কি, এটিটা লিখলাম নিচে। বি মানে হচ্ছে বেগ। হ্যাঁ, আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ে বেগ বি সমান কি পড়েছি? ওমেগা আর না। তো এখানে একটা কণা যখন পর্যাবৃত্ত গতি আকারে যাবে তখন এই যে তার, এটাই হলো এ। আমি বৃত্তাকার পথে ব্যাসার্ধ আরটা হয়ে যাবে এ, ঠিক আছে? বি ম্যাক্স মানে আবার এখানে সর্বোচ্চ বিন্দুতে, তাহলে বি ম্যাক্স মানে ওমেগা এ, মানে সর্বোচ্চ বিন্দু মানে এটা বোঝাচ্ছে কি, এই যে যখন মানে সর্বোচ্চ বিস্তার অবস্থা বোঝাচ্ছে। তাহলে যাই হোক, আমরা বি সমান ওমেগা এ এটাকে নিয়ে দিতাম, ওমেগা এ হোল স্কোয়ার। এখন আমি এ কেটে দিতে পারি, এল বাই টি সমান বি লেখা যায়, হ্যাঁ দূরত্ব বাই সময় সমান লেখা যায়, বেগ লেখা যায়। রো ওমেগা সমান আমরা লিখতে পারি 2 π f a। তাহলে আমি যদি স্কোয়ার করি, আসলে আই সমান সর্বশেষ আমার যা আসে সেটা হলো 2 π স্কোয়ার f স্কোয়ার a স্কোয়ার রো। এফ মানে কম্পাঙ্ক, যে শব্দটা বা যে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে তার কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, ও হচ্ছে ঘনত্ব, বি হলো বেগ। তাহলে আমরা যদি এই টার্মগুলো জানি তাহলে একটা তরঙ্গের তীব্রতা বের করতে পারি। কিন্তু তীব্রতা জানলেও আমরা একটা শব্দের আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, আমাদের জন্য উড়িবল নাকি নন উড়িবল, এটা আমরা বুঝতে পারি না। এটাকে আরো বেটার ভালো করে বোঝার জন্য এরপর আমরা আরেকটা টার্ম আমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলে নিয়ে যাব। এই যে আমি এর আগে যে দেখিয়েছি ওয়াই সমান এ সাইন 2 π ল্যামডা ইনটু বিটি মাইনাস এক্স, এই সমীকরণ সাথে আরেকটা সমীকরণ কম্পেয়ার করে আমি এ বের করতে পারি, এফ বের করতে পারি, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, বেগ বের করতে পারি, আর ওই মাধ্যমের যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে সেই তরঙ্গের তীব্রতা বের করতে পারি। এটা বের করার পর এখন তীব্রতা লেভেলে নেওয়ার জন্য আমাদের আরেকটি কোশ্চেন জানতে হবে। এই জন্য আসলে আমরা আগে তীব্রতা লেভেল কাকে বলে একটু দেখি। তীব্রতা লেভেল হচ্ছে কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে তীব্রতা লেভেল বলে। তীব্রতা লেভেল, কেমন? তীব্রতা লেভেল হচ্ছে কি, কোনো শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে। তাহলে কোনো শব্দের তীব্রতা যদি হয় আই, প্রমাণ তীব্রতা যদি হয় আই নট, তার যে অনুপাত তার লগ নিব, লগ নিলে যা হবে সেটা হলো তীব্রতা লেভেল, ঠিক আছে? এবং তার একক হচ্ছে কি বেল,
বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল, কিন্তু বেল এককটা অনেক বড়, সেজন্য বেলের ছোট এককগুলো আমরা ব্যবহার করব যাতে আমরা ভালো করে বুঝতে পারি। কারণ বাজারে গিয়ে তুমি বলবে না যে আমাকে 0.01 মেট্রিক টন চাল দেন, তুমি বলবে মেট্রিক টনকে ছোট করে যে কেজি পাওয়া যায় সেটাতে, হ্যাঁ 0.01 মানে আমরা যদি 10 কেজি চাল দেয়, ঠিক না? ঠিক তেমনি আমরা এখানে কাজটা করি। তো এক বেল সমান কত ডেসিবেল সবাই আমরা জানি, 1 বেল ইজ টু 10 ডেসিবেল। তাহলে আমি এখানে বসায় দিলে 10টা সামনে নিয়ে আসলাম, 10 log of I/I0 আর বেল হয়ে যাবে ডেসিবেল। এটি হলো আমাদের কার্যকর একটি ইকুয়েশন, যেটার মাধ্যমে আমরা তীব্রতা লেভেল বের করতে পারি কোনো একটা শব্দের। হ্যাঁ, তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আবার এই I0টা কত? I0টা আমরা বলি প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতা কাকে বলে? যদি কোনো শব্দের তীব্রতা লেভেল 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার হয়, তবে সেই শব্দের তীব্রতা লেভেলকে আমরা প্রমাণ তীব্রতা বলি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং সাথে সাথে তার একটা কম্পাঙ্ক থাকতে হবে। সেই কম্পাঙ্ক হইতে হবে সুনির্দিষ্ট 1000 হার্টজ। তাহলে কোনো শব্দের কম্পাঙ্ক 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট এবং 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। তাহলে একটু খেয়াল করো, এখন আমি যদি ওই আই জানতে পারি, আই সমান কি 2π² f² বলি সমীকরণ ব্যবহার করে, এবং I0 যদি জানা থাকে, তাহলে আমি তীব্রতা লেভেল বের করতে পারি। তীব্রতা লেভেলের একটা চার্ট আমাদের বইয়ে দেওয়া আছে যে কত তীব্রতা লেভেল হলে সেটা আমাদের জন্য কল্যাণকর আর কত হলে সেটা আমাদের জন্য কল্যাণকর নয়। যেমন একদম কানাকানি ফিসফিসানি, মানে ফিসফিস করে যদি কথা বলে সেটা কত? তোমাদের চার্টে এই বিষয়টা 20 ডেসিবেল দেওয়া আছে। হ্যাঁ, সাধারণ একদম কথোপকথন, একটা শান্ত একটা লাইব্রেরি, সেটা হয়তো 30 ডেসিবেল দেওয়া আছে। হ্যাঁ, একটা ক্লাসে ব্যস্ত ক্লাসরুম, হ্যাঁ অফিস, এগুলো হয়তো 50-60 ডেসিবেল দেওয়া আছে। হ্যাঁ, এরপরে এই ব্যস্ত সড়ক, এগুলো 70 ডেসিবেল 80 ডেসিবেল এরকম দেওয়া আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে পাতাল রেল, এরপর বিমানের শব্দ বিহর, এগুলো একদম 120 ডেসিবেল। মানে এখানে 80 ডেসিবেল থেকে 120 ডেসিবেল এটা আমরা শুনি। হ্যাঁ, 30-40 ডেসিবেল এগুলো আমরা কোনো কষ্ট ছাড়া শুনতে পারি না, কোনো নয়েজ মনে হয় না আমাদের কাছে। কিন্তু যখনই 70 পার হয়ে 80-তে যাবে, আমাদের বিরক্ত লাগা শুরু করবে। হ্যাঁ, শ্রুতি যন্ত্রণার আরম্ভ শুরু হবে, এবং 120 ডেসিবেল পর্যন্ত আমরা শুনি বাট কষ্ট পাই, এবং ক্রমাগত 120-10 ডেসিবেল যদি আমরা শুনতে থাকি, তাহলে আমাদের কানের ক্ষতি হবে। তাহলে আমরা তীব্রতা লেভেল ডিটারমাইন করার মাধ্যমে সেই শব্দটা আমাদের জন্য উপযোগী কিনা সেটা আমরা বলতে পারবো। তাহলে আমরা ধরুন একটা অঙ্ক যদি একটু অ্যানালাইজ করে দেখি, হ্যাঁ, তাহলে দেখো ধরা যাক একটা শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দের স্মরণের সমীকরণ দেওয়া আছে এরকম, বলছে যে 0.5 sin পাই, এখানে পাই ধরে জাস্ট দিল 103 মাইনাস 0.2x। এবার একটা স্মরণের সমীকরণ, আমরা জানি y মানে স্মরণ, সাম্যাবস্থা থেকে একটা তরঙ্গ সঞ্চালনকারী কণা স্মরণ কত হচ্ছে সেটা নির্দেশ করে এটা। তাহলে আমি এই সমীকরণটাকে আমি কার সাথে তুলনা করবো? y সমান a sin 2π/λ dt মাইনাস x এর সাথে তুলনা করবো। তো তুলনা করতে গেলে আমার কি করতে হবে? এটাকে একটু সাজাইতে হবে। সাজাইতে হবে কীরকম? x এর সাথে এখানে কিছু নাই, হ্যাঁ, এই ফর্মেটে নিয়ে আসবো। তাহলে 0.5 sin, আমি 0.2 কমন নিয়ে ফেলবো, তাহলে পাই ইন্টু 0.2, এবারে 100 ডিভাইডেড বাই 0.2 ইন্টু টি মাইনাস এক্স। এই যে ফর্মেট নিয়ে আসার পরে একে এই সমীকরণের সাথে কি করব? তুলনা করব। দেখুন
ভেরি ইজি। তুলনা করে আমরা কী কী পাই? এই সমান পাচ্ছি 0.5, এরপরে আমরা পাচ্ছি 2π/λ পাচ্ছি হলো π/2.2। তাহলে আমি দেখতে পাচ্ছি পাই কাটা যাবে, তাহলে আমার এখানে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 2/0.2। তো 1-এর মধ্যে 0.2 যাই 5 বার, তাহলে 2-এর মধ্যে 10 মিটার। হ্যাঁ, এরপরে বি বের করতে পারি। বি এর সাথে তুলনা করলে এটার সাথে এটা, বি সমান 100/0.2, 100/0.2 মানে 500 মিটার পার সেকেন্ড। আর এফ কত? b/λ। বি হচ্ছে 500 আর এফ হচ্ছে ল্যামডা হচ্ছে 10, মানে 50 আর্টস। এই তাহলে আমি কিন্তু এখন আমাকে যদি বলে দেয় মাধ্যমে ঘনত্ব, আমরা জানি বায়ু মাধ্যমে ঘনত্ব 1.29 ×10⁻³ kg/m³, এটা আমাদের জানা আছে। তাহলে আমি দেখো, এখন আমি শব্দের তীব্রতা লিখতে পারি। শব্দের তীব্রতা কত হবে? শব্দের তীব্রতার সমীকরণটা তাহলে কিছু থাকতে হবে, হ্যাঁ, 2π² f² a² ও বি। 2π এফ মানে কত? 50 দেওয়া আছে, এই কত? 0.5² ইন্টু রো হচ্ছে 1.29 × 10⁻³, এরপর হচ্ছে এটা হচ্ছে 500। এই তাহলে সবগুলো করলে এখানে আমি একটা ভ্যালু পাবো, একক হবে ওয়াট/মিটার স্কোয়ার। তাহলে দেখো অলরেডি আমি ওই শব্দের তীব্রতা পেয়ে গেলাম। তীব্রতা পাওয়ার পর আমার কী জানতে ইচ্ছে হয়? তীব্রতা লেভেল। তাহলে তীব্রতা লেভেল জানতে ইচ্ছে হয়। তীব্রতা লেভেল জানার সমীকরণ কি? তীব্রতা লেভেল আমরা জানি, তীব্রতা লেভেল সমান হচ্ছে বিটা = 10 লগ। যদি 10 দিই তাহলে কি হবে? I/I, হ্যাঁ, ডেসিবেল হবে। তা আমি সব বসাই দিতে পারি এখানে 10 লগ, হ্যাঁ, আই কত? আই হচ্ছে এখান থেকে যা পাওয়া যায় তার উপরে দিব, আর এটা হচ্ছে 10⁻²। তাহলে এখানে বসালে একটা, হ্যাঁ, ভ্যালু পাবো। তাহলে এখন তোমাদের দায়িত্ব হলো এই তীব্রতা লেভেলের মান কত আসে এবং তার ভিত্তিতে ওই যে একটা চার্ট নিয়ে যে আলোচনা করবো, সেই চার্টের আমাকে কমেন্টস করা যে এই সাউন্ডটা আমাদের জন্য উপযোগী কিনা, বা শ্রুতি যন্ত্রণার আরম্ভ করবে। ওকে, আমরা এরপরের ক্লাসে এই চ্যাপ্টারে নেক্সট যে অংশটা সেটা নিয়ে করবো, মানে স্থির তরঙ্গ নিয়ে করবো। হ্যাঁ, তরঙ্গের পরিপাতন নীতি কী, স্থির তরঙ্গ কী, পারলে বিট কী, এটা বলবো। ঠিক আছে, ধন্যবাদ।